আমি পপ কালচার নিয়ে কাজ করছি গত 14 বছর ধরে এবং আমি চাই বাংলাদেশে পপ কালচারটা অনেক বেশি আস্তে আস্তে মেইন স্ট্রিমে আসুক। আজকে আমরা টিম সোর্সের পক্ষ থেকে একটি দারুণ ইভেন্টে গিয়েছিলাম। এটি ছিল নিহনজাই এবং এম্বাসি অফ জাপান ইন বাংলাদেশের আয়োজনে ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেলের ভিআইপি স্ক্রিনিং। স্ক্রিনিংটি ছিল উত্তরার সেন্টার পয়েন্টের ব্র্যান্ড নিউ স্টার সিনেপ্লেক্সে। এখানে সব ধরনের হাসিরা কসপ্লে করে এসেছিল একটি টিম। সবাই আমরা অধীর অপেক্ষায় ওয়েট করছিলাম কখন শুরু হবে এই হাইলি অ্যান্টিসিপেটিং মুভিটা। হ্যাঁ, সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্সের ভিআইপি হলে 4x4 করে প্রতি রোতে রিক্লাইনিং সিট দিয়ে কনফিগারেশন করা আছে। এই সিটগুলো অতি আরামদায়ক এবং মুভি দেখার সময় আপনার মুড বুস্টিং এ হেল্প করে। আচ্ছা, আমরা এখানে পুরো রিক্লাইন্ড অবস্থায় আছি ডিমন স্লেয়ার দেখতে। ভালো ব্যাপার ছিল যে সবাইকে ব্ল্যাঙ্কেট দিচ্ছিল, কারণ এসির অনেক ঠান্ডা। এখন আমাদের কথা হবে আজকের এই পুরো ইভেন্টটা যে অর্গানাইজ করছে নিহনজাইয়ের কাজী ভাইয়ের সাথে। তো আমরা কাজী ভাইকে পেয়ে গেছি। ভাই আজকে তো আপনি হোস্ট করেছেন আর কি। বেসিক্যালি আমি বলতে যেটা হচ্ছে যে আমাদের নিহনজাই থেকে শুরুটা হয়েছে। আমরা সবাই জানি নিহনজাই একটা ইনিশিয়েটিভ যেখানে আমরা জাপান এন্ড বাংলাদেশের যে কালচারাল কোলাবোরেশনটা এইটা আমরা নিহনজাইয়ের মাধ্যমে করছি এবং আমাদের সাথে ছিল সিনেপ্লেক্স এবং এম্বাসি অফ জাপান। সো ইয়েস, আই এম পার্ট অফ দিস মানে হোল অ্যারেঞ্জমেন্ট, বাট আই এম জাস্ট ওয়ান পার্ট। নিহনজাই ইজ দি মেইন হোস্ট ফর দিস প্রোগ্রাম। কিন্তু ভাইয়া ডোমিন এফেক্টের মতো তো মানে একটা জিনিসের প্রথমে একটা ইনিশিয়েটিভ টাকা তো দেওয়া লাগে। তো জিনিসটা হচ্ছে আমি যতদূর জানি যে নিহনজাই প্রথম ইনিশিয়েটিভ নিয়েছে, তারপরে সিনেপ্লেক্স এবং জাপান এম্বাসি পুরো জিনিসটাতে তারা ইনভেস্ট করা থেকে শুরু করে। আপনি তো এইটা তো অস্বীকার করতে পারবেন না যে এখানে আপনার একটা বড় রোল ছিল, তাই না? আমি অলওয়েজ চেষ্টা করছি যে যতটুকু বলি আমি পপ কালচার নিয়ে কাজ করছি গত 14 বছর ধরে এবং আমি চাই বাংলাদেশে পপ কালচারটা অনেক বেশি আস্তে আস্তে মেইন স্ট্রিমে আসুক। আমাদের এখানে পপ কালচারটা মানে সবাই যারা পছন্দ করে, আমরা তো ছোট্ট একটা দেশ এবং ছোট্ট একটা দেশে আমরা যারা একটু ব্যতিক্রম ধর্মী কিছু করতে চাই, আমি জানি যে সামনে অনেক বাধা আসে। তো এই এত বছর ধরে এই কাজ করাটার পেছনে একটাই উদ্দেশ্য, এই বাধাগুলোকে যতটুকু কম করা যায়, যাতে করে আমরা যদিও বা ব্যতিক্রম ধর্মী কিছু মানুষ কিছু কাজ করি, মানুষ যেন আমাদেরকে একটা সম্মানজনক ভাবে একসেপ্ট করে নেয়। এই যে আজকে আমরা একটা জাপানিজ কালচারাল একটা শো হয়েছে, আমরা এখানে আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর কসপ্লেয়াররা কসপ্লে করে এসেছে। এই যে একটা ইনিশিয়েটিভ, সেটা আসলে হয়তো সচরাচর দেখা যায় না। তো আমাদের কমিউনিটির মাধ্যমে এই কাজগুলো আমরা করার চেষ্টা করি। তো এইটাকেই আসলে একটা মানে এস্টাবলিশ করার জন্য হ্যাঁ আমি ইনিশিয়েটিভ নেই, আগেও নিয়েছি, সবসময় নেই যে আমার কমিউনিটির আমার পপ কালচার কমিউনিটির মানুষদেরকে নিয়ে যাতে আমরা খুব সুন্দর করে কিছু একটা করতে পারি। তো ওরই ধারাবাহিকতায় এই নিহনজাইয়ের পক্ষ থেকে এই ডিমন স্লেয়ারের এক্সক্লুসিভ স্ক্রিনিংটা আমাদের স্টার সিনেপ্লেক্স আমাদেরকে অসম্ভব রকম ভাবে হেল্প করেছে এবং তাদের আসলে এই অ্যারেঞ্জমেন্টটা না থাকলে এটা কখনোই সম্ভব ছিল না। এবং আমাদের সাথে ছিলেন এম্বাসি অফ জাপানের অফিসিয়ালসগণ এবং তারা এসে জিনিসটাকে আরো একটা অন্য মাত্রায় জিনিসগুলোকে নিয়ে গিয়েছে। কারণ আমরা এখন ইন্টারন্যাশনালি আমরা সবাই জানি যে ডিমন স্লেয়ারটা ইন্টারন্যাশনালি অনেক বড় একটা প্রভাব ফেলেছে। জাপানে তো অবশ্যই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইভেন কি পাশের দেশ ভারতেও এটা অনেক বড় করে হয়েছে। তো আমরা আসলে এত বড় করে না করতে পারলেও আমরা চেয়েছি আমাদের ফ্যানদেরকে নিয়ে
আমাদের কমিউনিটি মানুষদেরকে নিয়ে কত সুন্দর করে জিনিসটা করা যায়। তো এটার একটা প্রচেষ্টা ছিল মাত্র। তো ভাইয়া আমি অ্যাজ এ ওয়াচার, যেহেতু আপনি ইনভাইট করেছেন, আমার তো খুব ভালো লেগেছে। আপনি একজন অর্গানাইজার হিসেবে ভাই আপনার এক্সপিরিয়েন্সটা কেমন আজকের এই পুরো ইয়ে? আমি যখনই কোনো কিছু অর্গানাইজ করে আমার আসলে অনেক ভয় লাগে। প্রথম কথা হচ্ছে যে ঠিক মতো হচ্ছে কিনা, আমার গেস্টরা ঠিক মতো করে আসছে কিনা, আমার যারা কমিউনিটির মানুষরা তারা আসলে ঠিক মতো এনজয় করেছে কিনা। তো কখনোই আসলে আমি ওই ব্যাপারটা থাকে যে সবাই কি খুশি হয়েছে কিনা। তো এইটা যদি আমার মনে হয় যে আমার গেস্ট, আমার কমিউনিটির মানুষরা তারা যদি ওয়েলকাম ফিল করে, তারা যদি এই জিনিসটাকে এনজয় করে থাকে, তাহলে অফকোর্স মানে তারা জিতে গেলে আমি জিতে যাবো, ব্যাপারটা অনেকটা এরকম। সেই ক্ষেত্রে তো ভাই আমরা এনজয় করেছি, অন্তত আমি যতজনের সাথে কথা বলেছি খুব মজা পেয়েছে। তো সেই হিসেবে আপনি জিতে গিয়েছেন। আমি সেটাই চাই যে আমরা যাতে সবাই এনজয় করতে পারি, সবাই যাতে সুন্দর করে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন একটু করি, জিনিসটা কিছুটা পার্সোনাল থাকবে, আবার কিছুটা আমার প্রফেশনের দিক থেকে। সেটা হচ্ছে যে ভাই আমাদের বর্তমানে বাংলাদেশে আমরা এই যে নতুন একটা কালচার, আপনি যেটা বললেন আমরা ফিউশন করতে যাচ্ছি বাংলাদেশি কালচারের সাথে, সেখানে দেখা যাচ্ছে আমাদের নতুন নতুন কিছু রোল উঠে আসছে। যেমন আমি সোর্সের ভাই ট্রান্সলেটর হিসেবে কাজ করছি। অধিকাংশ মানুষ যখন আমাকে জিজ্ঞেস করে যে তুমি তো একজন মেডিকেল স্টুডেন্ট, তুমি আবার কিসের চাকরি করো, তো ওই এক্সপ্লেইনিং এ একটা পার্ট আমার চলে যায়। সো মানে একটা হচ্ছে যে পার্ট টাইম জব করা, দ্যাটস অল, বাট সেটা আমার ট্রান্সলেশন, হোয়াট ইজ দিস। তো আমি ভাই এদিক থেকে একটা কোশ্চেন করতে চাই যে যেমন আমার এই ফিল্ডটা ট্রান্সলেশন, বা সামনে যদি বাংলাদেশে কখনো ডাবিং ইন্ডাস্ট্রিটা আসে, অ্যানিমে ডাব হওয়া শুরু করে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি বাংলাদেশের ইউথদের জন্য। আমি এরকম অনেকে দেখি যে তারা ভয়েস ওভার করতে খুব পছন্দ করে। প্যানমেড কিছু ইয়ে আছে আমাদের, রাইট, ভয়েস অফ দ্য ব্যাকইয়ার্ড, খুবই ভালো কাজ করছে তারা, রাইট। সো এই যে ইন্ডিয়া যেরকম, আপনি পরিসংখ্যাটা দেখেছেন কিনা যে ওদের যে ডেমোস্ট্রেট স্ক্রিনিং হচ্ছে, 100%-এর মধ্যে আপনার 60% দেখতেছে সাবে, বাকি 40% হচ্ছে ডাব হচ্ছে। তার মধ্যে হিন্দি ডাবটা কিন্তু বেশি ফেমাস হচ্ছে ইংলিশের থেকে। আমার শুনে খুব অবাক হয়েছে, কারণ আমি ভাবতাম যে সাবেই মানুষ বেশি দেখে। তো বাংলাদেশেও কিন্তু ভাই এরকম অনেক আছে যারা হয়তো বা ওইভাবে সাবটা দেখে না, যাদের জন্য ডাবটা একটু সুবিধা। তো সেক্ষেত্রে বাংলাদেশে আমরা এই কালচারটাকে আনতে পারি কিনা, যেটার জন্য আসলে ক্রাঞ্চিরোল অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারি। তো সেখানে তাদেরকে আমরা কিভাবে অ্যাকনোলেজ করতে পারি বা এই পুরো জিনিস। অবশ্যই আমাদের যেটা হচ্ছে এই আমরা আস্তে আস্তে বাংলাদেশে এই যে ব্যতিক্রম ধর্মী যে জিনিসগুলো, যেমন কে জানতো যে আমাদের এখানে অ্যানিমে ইন্ডাস্ট্রি এত বড় হবে। আস্তে আস্তে করে আমাদের মাঙ্গা কালচারটাও ডেভেলপ করছে। এবং আমি যেটা মনে করি যে আমরা নিখঞ্জয়ের পক্ষ থেকে যে ইনিশিয়েটিভটা নিয়েছি, বাংলাদেশে এই কালচার গুলোকে মেইন স্ট্রিম মিডিয়ার সাথে, মেইন স্ট্রিম মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়া। এখন যেরকম মাঙ্গা কালচারটা সবাই পছন্দ করছে, এবং যাদের কথা তুমি বললে ভয়েস অফ ব্যাকইয়ার্ডস, ওরা অসম্ভব সুন্দর কাজ করে, ভালো কাজ করে, এবং আমার অপরচুনিটি হয়েছে ওদের সাথেও কথা বলার। আমরা যদি প্রপারলি এরকম ইন্ডাস্ট্রিকে আমরা নিয়ে আসতে পারি, এবং যেভাবে করে ডিমন স্লেয়ার আমাদের এখানে চলছে প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেইন করে, ঠিক সেভাবে করে যদি আমরা বোঝাতে পারি আমাদের একটা নিজস্ব ডাব আমাদের দরকার আমার দেশের মানুষের জন্য, এবং এই প্রপার চ্যানেলগুলোকে যদি আমরা ইউজ করতে পারি, আমার বিশ্বাস আমার বাংলাদেশে এমন মানুষ আছে যে আমরা প্রপারলি জিনিসগুলোকে আমরা ডাব করতে পারবো। হয়তো জিনিসটা খুব বেশি দূরে না, হয়তো দেখা যাবে যে আমাদের বছর খানেকের মধ্যে এই কালচারটা ডেভেলপ করবে। অ্যান্ড ইয়েস, উই আর ট্রাইং রিয়েলি রিয়েলি হার্ড। এখন যেটা কপিরাইট ইস্যু হয়, সবকিছু হয়, আমরা আশা করছি যে আমাদের এই ইনিশিয়েটিভ গুলোর মাধ্যমে বাংলাদেশে প্রপার ডাবিং কালচারটাও অফিসিয়ালি আসবে। এখন যেটা আনঅফিসিয়াল আছে, পরবর্তীতে সেটা অফিসিয়ালি আসবে। রিসেন্টলি একটা ট্রেন্ড দেখেছে যে আজ থেকে 2-3 বছর আগেও অ্যানিমে জিনিসটাকে মানুষ কার্টুনের মতো চিন্তা করতো, রাইট। রিসেন্টলি দেখলাম যমুনা টিভি, তারপর আপনার নিউজ 24, ওদের বেশ কিছু প্রতিবেদনে দেখলাম ওরা ডিমন স্লেয়ার নিয়ে ফিচার করেছে, রাইট। সো ইট ওয়াজ লাইক যে জিনিসটা মেইন স্ট্রিমে চলে এসেছে, রাইট। তো সেক্ষেত্রে আপনি যেহেতু অর্গানাইজ করছেন, সেটা আপনি আসলে হাড়ির খবরটা ভালো জানবেন। সেটা হচ্ছে এই জিনিসগুলোকে যখন আমরা অফিসিয়াল করতে যাই, এখানে আসলে একটা হিউজ অ্যামাউন্টের একটা টাকার দরকার হয়। এই যে ইনভেস্টমেন্টের ব্যাপারটা, আমাদের যারা ইনভেস্টর যারা আছেন তারা কি আসলে আগ্রহী হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে? এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন ফুটবল খেলা বাংলাদেশে ফুটবল বা ক্রিকেট এগুলো জনপ্রিয়, এবং জনপ্রিয় দেখেই
হচ্ছে গিয়ে আমাদের এখানে যারা কর্পোরেট হাউসগুলো আছে তারা সেখানে অনেক স্পন্সর করে। তো আমাদের এই জনপ্রিয়তাটা, আমাদের এই প্যাশনটা, আমাদের এই ইচ্ছেটা বা আমাদের এই যে ব্যাপারটা যে আমরা কসপ্লে করব, আমরা অ্যানিমে দেখবো, আমরা পপ কালচার নিয়ে কাজ করব, এই যে একটা বিষয়টা, এটা যতটুকু আমরা ভিজিবল করতে পারবো আমাদের কর্পোরেট যারা হোল্ডার্স আছেন, কর্পোরেট যেসব এমএনসিস গুলো আছে, লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল, তাদের কাছে আমাদের পপুলারিটিটা যত বেশি আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে নিতে পারবো, তত বেশি হচ্ছে যে আমাদের ওই ফোকাসটা হবে। তারাও বুঝতে পারবে যে হ্যাঁ, আমার একটা মানে টার্গেট মার্কেট আছে যারা এই জিনিসটা পছন্দ করে। ইয়থ রিলেটেড তো অনেক প্রোডাক্ট আছে, অনেক কিছু আছে, আমাদের লাইফস্টাইল ব্র্যান্ড আছে। এখন তারা যদি বুঝতে পারে যে হ্যাঁ, আমার এখানে ইয়থ বেসড এর একটা বড় অংশ তারা ডিমন স্লেয়ার বা অ্যানিমে বা এই জায়গাটাতে তারা ফোকাস, তারা অবশ্যই চাবে, আমার যতটুকু মার্কেটিং বিদ্যা আমার মাথায় আছে, যে ওরা চায় যে একটা টার্গেট মার্কেটকে সিলেক্ট করা এবং যে টার্গেট মার্কেটটা ওদের ব্র্যান্ডের সাথে খুব ভালো মতো করে যায়। আমরা যদি দেখাতে পারি আমাদের একটা বড় ইয়াং জেনারেশন, একটা ইয়থ, ওরা হচ্ছে যে এই জিনিসটা পছন্দ করে, তো কেন না, অবশ্যই তারা তাদের পক্ষ থেকে সেই স্পন্সর, তাদের পক্ষ থেকে সেই এটাকে কি বলে সাপোর্টটা আমরা আশা করতেই হয়। আমরা দেখেছি যে নিহন জাইতে আমাদের অনেক ব্র্যান্ডস এসেছে, অনেক ব্র্যান্ডস আমাদের সাথে কোলাবোরেট করেছে। তারা আসলে হাঁটি হাঁটি পা করে বুঝতে পারছে আমাদের ইয়থরা আসলে কি চায়, আমাদের এই কালচারটা কি চায়। তো আমরাও চাচ্ছি যে আমরা প্রপার ভাবে আমাদের ইনিশিয়েটিভ গুলো নিয়ে আমরা আমাদের প্ল্যাটফর্ম নিহন জাইকে নিয়ে ওই ইয়থ প্রোগ্রাম গুলোর মাধ্যমে আমাদের কর্পোরেটদের কাছে ওভাবে করে জিনিসগুলোকে তুলে ধরা, সো দ্যাট তারা হচ্ছে যে আমাদের সাথে কাজ করতে ইন্টারেস্টেড হয়। অ্যান্ড ওয়ান মানে কি বলবো, একটা খুব অসাধ্য সাধনের মতো একটা কাজ আমরা অলরেডি করে ফেলেছি। আমরা ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ প্রথমবারের মতো আমরা নিহন জাই থেকে আমাদের কসপ্লে টিমকে আমরা দেশের বাইরে জাপানে পাঠাচ্ছি, যারা বাকি 14টা কান্ট্রির সাথে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। তো এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য, আমাদের কসপ্লে ইন্ডাস্ট্রির জন্য, আমাদের কসপ্লে পারফর্মিং আর্টকে যারা হবি হিসেবে নিচ্ছে তাদের জন্য। এই যে একটা রিচে চলে আসছে, অবশ্যই কর্পোরেটদের নজরে দেওয়ার আমরা অনেক বেশি চেষ্টা করছি। তো কর্পোরেটরা যখনই চাবে যে এইরকম একটা বিষয় বাংলাদেশকেও রিপ্রেজেন্ট করা যায় বিশ্বের অন্যান্য প্রমিনেন্ট দেশগুলোর সাথে, আমার বিশ্বাস এবং আমি আশা করি তারাও আমাদের এই কালচারের সাথে তাদেরকে ইনক্লুড করে নিবে। হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে এখানে ইজ নট অনলি অ্যাবাউট আমাদের ইনভেস্টমেন্ট। যেমন আপনি যে ইয়াটা পড়েছেন না, আজকে থেকে 3-4 বছর আগ পর্যন্ত এটা আমাদের দেখা যাচ্ছে, হয়তো আপনি এটা কাস্টম করে বানিয়েছেন, আমি সঠিক জানি না, কিন্তু এখানে কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রির একটা বিশাল বড় একটা রেভলিউশন করার সুযোগ আছে এই অবশ্যই। এবং আমরা যেটা বলি যে রাজনীতি থেকে শুরু করে খেলাধুলা সবকিছুতেই প্রথমে যেটা বুঝতে হয় সেটা হচ্ছে পালস, রাইট, আমার জনগণের পালস। আমাদের দেশ ভাইয়া 17 কোটির দেশ, তার একটা প্রমিনেন্ট অংশ হচ্ছে ইউথ, রাইট, যারা রাইজ করতেছে। সো ভাই এইখানে যদি পালসটা বুঝে যদি মানে ইনিশিয়েটিভ নেওয়া যায়, যারা ইনিশিয়েটিভ নিবে ভাই, এখন কিন্তু ময়দান ফাঁকা আছে, সে কিন্তু ফাঁকা মাঠে ভাই গোল দিবে। এক্স্যাক্টলি, এই জিনিসটাকে আমরা বোঝাতে পারছি আমাদের ইনভেস্টরদেরকে। চেষ্টা করছি, আচ্ছা আমরা চেষ্টা করছি যে তাদেরকে রিচ আউট করা, আমাদের অ্যাক্টিভিটিস গুলো তাদেরকে দেখানো, বোঝানো যে আমাদের ইয়াং ইন্ডাস্ট্রি কতটি ট্যালেন্টের সাথে এই জিনিসগুলো প্যাশনেটের মাধ্যমে করছে এবং আমাদের যে কালচারাল একটা ফিউশন হচ্ছে। আমরা জাপান কিন্তু আমাদের বাংলাদেশের অনেক পুরনো বন্ধু এবং বাংলাদেশের প্রত্যেকটা বিপদ, প্রতিটা প্রয়োজনে আমরা জাপানকে পেয়েছি। আমরা আমাদের এই কালচারাল যে ফিউশনটা, এটাই হচ্ছে যে আমাদের একটা উদ্দেশ্য। আমরা যে ইনিশিয়েটিভটা নিহন জাইয়ের মাধ্যমে নিয়েছি এবং নিব, আমাদের বড় একটা ব্যাপার হচ্ছে জাপান এবং বাংলাদেশের সংস্কৃতির ফিউশন। আমরা যেন জাপানিজ কালচারটাকে আরো ভালো মতো করে বুঝতে পারি এবং জাপানিজরা যেন আমাদের কালচারকে সেভাবে করে বুঝতে পারে। এতে করে কি হবে, একটা কালচারাল লেভেলে আমাদের বন্ধুত্বটা গাঢ় হবে। এখন যেরকম আমি একটা ট্রেডিশনাল গেঞ্জির উপর একটা হাওড়ি পরেছি, ইটস এ ফিউশন, ইটস এ কমপ্লিটলি একটা ফিউশন, যেভাবে করে আমরা আসলে এইভাবে করেও ফ্যাশন গুলাকে নেওয়া যায়। ইটস ওয়াইডলি অ্যাকসেপ্টেড এখন
যেটা আমরা কয়েক বছর আগেও কল্পনা করতে পারবো না। তো এতটুকু পর্যায়ে যখন জিনিসটাকে চলে আসছি, যে পর্যায়ে ব্যাপারটা বাঁকা দৃষ্টিতে কেউ আমাদেরকে দেখছে না, আমি মনে করি যে আরো কিছু দূর সামনে পথ হাঁটলে পরে এই ব্যাপারগুলোকে আরো বেশি আমরা ভিজিবল করতে পারবো। এখানে একটা জিনিস আমি আপনাকে ক্রাঞ্চিরোলের কথা বলেছিলাম। এক্সেপ্ট ক্রাঞ্চিরোল, আমি যদি একটু টিভি কমার্শিয়ালদের কথা বলি, আপনি রিসেন্টলি দেখেছেন কিনা যে বিভিন্ন টার্কি সিরিজ যেগুলো বাংলাদেশের জনপ্রিয় হয়েছে বলে সেগুলো ডাবিং করা হচ্ছে স্টুডিও থেকে শুরু করে বেশ কয়েকটা স্টুডিও বেশ ভালো কাজ করছে। দেন এইটা যদি আমরা মেইন স্ট্রিম টিভি পর্যন্ত নিয়ে আসতে পারি, যে ওয়াই নট অ্যানিমে? আমরা তো ছোটবেলায় সামুরাই এক্স বিভিন্ন কার্টুন দেখেছি বিটিভিতে। সো এইটা তো আসলে ভাই অনেক বড় একটা ইন্ডাস্ট্রি দাঁড় করাতে পারি আমরা। সো এইটা নিয়ে আসলে আমাদের কাজ মানে কতদূর হচ্ছে? এখানে অনেকগুলো আপনার যেটা ব্রডকাস্টিং হাউস আছে, চরকি আছে, টফি আছে, বঙ্গ আছে। তো আমার দৃঢ় বিশ্বাস যে তারা যদি সামনে এগিয়ে আসে, আমাদের এই জনপ্রিয়তাটাকে তারা যদি বুঝে, তারা যদি প্রপার চ্যানেলে, যেহেতু বিদেশের অনেক মুভি টিভি সিরিজ তাদের মাধ্যমে বাংলাদেশে এসেছে, বাংলা ভাষায় আমাদের মানুষগুলো দেখতে পাচ্ছে, আমি বিশ্বাস করি এবং অলরেডি আমরা এরকম ব্রডকাস্টিং হাউসের সাথে কাজ করে আসছি। আমি বলছি যে খুব বেশি দূরে না, হয়তো তারাও ইন্টারেস্টেড হয়ে যখন তারা এই জিনিসটাকে ব্রডকাস্টিং করা শুরু করবে, তখন আমাদের অফিসিয়াল ডাবিং ইন্ডাস্ট্রিটাকে ফ্লারিশ করবে। একই সাথে আমাদের জনগণ, সাধারণ মানুষের মধ্যে এই জিনিসটা জনপ্রিয়তাটা আরো বেশি করে। আমরা কিভাবে আশা করতে পারি 2028 আমরা অ্যানিমে বাংলায় পেয়ে যাচ্ছি অফিসিয়ালি? আমরা মানে এটাকে কি বলে যে উই আর পুশিং রিয়েলি হার্ড, লাইক অ্যাট টাইমস ইট সিমস দ্যাট উই আর পুশিং মাউন্টেন্স, বাট একটা সময় ঠেলতে ঠেলতে দেখা যাচ্ছে হ্যাঁ আমরা পাহাড়কেও আমরা ঠেলে নিতে পেরেছি। এতটুকু বৈরী অবস্থা যেহেতু পার করে আজকে এই অবস্থায় এসেছি, ইনশাল্লাহ বাকি রাস্তাটাও হয়তো এটার থেকে অনেক সোজা। জিনিস হচ্ছে যে কক হুইলের একটা স্পিন হয়েছে, বাকিগুলো এখন সাইমালটেনিয়াসলি হতে থাকবে। যেহেতু একবার একটা স্পিনিং করে ফেলেছি, সামনেটা আশা করি এতটুকু কষ্ট হবে না। থ্যাংক ইউ ভাই আপনাকে। থ্যাংক ইউ সো মাচ।